হ্যালো, ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি। এটা অবস্টেট্রিক্যাল অ্যান্ড মিডওয়াইফারি নার্সিংয়ের একটা টপিক। কখনো আলাদা, আলাদা অর্গানের নাম বলে কোয়েশ্চেন আসে যে প্রেগনেন্সিতে এই অর্গানের কী, কী ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়। কখনো একটা ব্রড কোয়েশ্চেন আসতে পারে ফিজিওলজিক্যাল চেঞ্জেস কী হচ্ছে ডিউরিং প্রেগনেন্সিতে। তো আমি পয়েন্ট ওয়াইজ শর্ট করে কিভাবে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা লেখা যায় সেটাই বলে দেবো। ঠিক আছে? প্রথমে ফিজিওলজিক্যাল চেঞ্জেস শুধুমাত্র ফিজিওলজিক্যাল চেঞ্জেসই হচ্ছে না, অ্যানাটমিক্যাল বায়োকেমিক্যাল সব চেঞ্জই হচ্ছে, কিন্তু ফিজিওলজিক্যাল চেঞ্জেসটা একটু ইম্পর্টেন্ট ফর নার্সিং পার্সোনাল, যেটা বোঝার জন্য যে ওখানে কোনো প্রবলেম অ্যারাইজ করছে কিনা, চেঞ্জেসগুলো নর্মালি হচ্ছে কিনা সেটা। ঠিক আছে? গ্রোয়িং ফিটাসের জন্যই এত ইনক্রিজ ডিম্যান্ড থাকে, যাতে সেখানে ফিজিওলজিক্যাল চেঞ্জেস হতে পারে। তো আনলেস ওয়েল আন্ডারস্টুড, দিস ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন অফ নর্মাল প্রেগনেন্সি ক্যান বি ইন্টারপ্রিটেড অ্যাজ প্যাথোলজিক্যাল। আমরা যদি না জানি যে এগুলো একটা নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জ, তখন আমরা ভাববো যে এগুলো প্যাথোলজিক্যাল চেঞ্জ হচ্ছে। সেই জন্যই জানাটা এত ইম্পর্টেন্ট যে কোনগুলো নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জেস। ওকে, প্রথমে জেনিটাল অর্গান দিয়ে স্টার্ট করব। জেনিটাল অর্গানের মধ্যে প্রথমেই ভালভাটা জানতে হবে, ভালভার মধ্যে কি নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জেস হচ্ছে। প্রেগনেন্সিতে ভালভাটা ইডিমেটাস হয়ে যায় অ্যান্ড মোর ভাস্কুলার। ইডিমেটাস মানে সেখানে সোয়ালোইং হতে পারে। ঠিক আছে? সোয়ালোইং হয়ে যাচ্ছে আমার ভালভাটা। আর ভাস্কুলার হয়ে যাচ্ছে, মানে সেখানে ভাস্কুলারিটিটা ইনক্রিজড হয়ে যাচ্ছে, ব্লাড সাপ্লাইটা ইনক্রিজড হচ্ছে। লেবিয়া মাইনোরা আর পিগমেন্টেড অ্যান্ড হাইপারট্রফয়েড। তাহলে লেবিয়া মাইনোরা পার্টটার মধ্যে পিগমেন্টেশন দেখা যাচ্ছে, সেটা হাইপারট্রফয়েড হয়ে যাচ্ছে। সুপারফিশিয়াল ভেরিকোসাইটোসিস মে বি অ্যাপিয়ার। ওকে, দেন ভ্যাজাইনা। ভ্যাজাইনার মধ্যে কি দেখা যাচ্ছে? ভ্যাজাইনার ওয়ালটাও হাইপারট্রফাইড হয়ে যাচ্ছে, ইডিমেটাস হয়ে যাচ্ছে, ভাস্কুলার হয়ে যাচ্ছে। ভাস্কুলার হচ্ছে কারণ সেখানে ব্লাড সাপ্লাইটা বেড়ে যাচ্ছে। ওকে, ভ্যাজাইনার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে জ্যাকোয়ামিয়ার সাইন, যেটা আমার প্র্যাকটিক্যালের জন্য ভাইবার জন্য জিজ্ঞাসা করতে পারে কখনো কখনো। যেই সাইনটা কি, এটা হচ্ছে ব্লুইশ কালারেশন অফ দ্য মিউকোসা। ভ্যাজাইনার যে মিউকোসাটা থাকছে সেখানে এত বেশি ভেনাস প্লেক্সাসের মধ্যে ব্লাড সাপ্লাইটা বেড়ে যাচ্ছে যে সেটা ব্লুইশ কালারেশন হয়ে যাচ্ছে। ওকে, দেন আমাকে জানতে হবে ইউটেরাসে কী কী চেঞ্জ হচ্ছে। ইউটেরাসের চেঞ্জটা একটু বড়। ইউটেরাসে প্রথমে আমি 3টে পয়েন্ট বলবো যেটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত ইউটেরাসের ওয়েটটা কীভাবে চেঞ্জ হচ্ছে জানতে হবে। ইউটেরাসে যেখানে 60 গ্রাম ওয়েট থাকে নন প্রেগনেন্ট স্টেটে, প্রেগনেন্সিতে সেটা 900 থেকে 1000 গ্রাম ওয়েট হয়ে যাচ্ছে। ওকে, দেন ইউটেরাসের লেন্থ থাকে 7.5 সেন্টিমিটার, সেটা হয়ে যায় 35 সেন্টিমিটার। দেন ক্যাপাসিটি, ইউটেরাসের ক্যাপাসিটি 500 to 1000 ফোল্ড টাইমস বেড়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে একটা গ্রোন প্লাসেন্টা, একটা গ্রোন ফিটাস হোল্ড করার জন্য ক্যাপাসিটিটা এত বেড়ে যাচ্ছে। ঠিক আছে? এরপর ইউটেরাসের মাসেলগুলোর চেঞ্জ জানতে হবে। মাসেলগুলো কি হয়ে যায়? হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া অ্যান্ড স্ট্রেচিং। তাহলে ইউটেরাসের যে মাসেলগুলো আছে শুধুমাত্র যে লেন্থে বাড়ছে বা ব্রেডে বাড়ছে সেটা নয়, সেখানে অনেক নতুন মাসেল ফাইবার তৈরি হয়। পুরোটাই সেটা ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের ইনফ্লুয়েন্সে তৈরি হচ্ছে। আর মাসেল ফাইবারগুলো ফার্দার ইলংগেটেড হয়ে যায় 20 উইক্সের পরে ইনক্রিজ প্রেশারের জন্য, সেটাকে আমরা স্ট্রেচিং বলছি। ওকে, দেন কি জানতে হবে? ইনক্রিজ নাম্বার অ্যান্ড সাইজ অফ সাপোর্টিং ফাইব্রাস অ্যান্ড ইলাস্টিক টিস্যুস। ওকে, তাহলে টিস্যুর নাম্বার আর সাইজগুলো বেড়ে যাচ্ছে, যে টিস্যুগুলো সাপোর্ট দিয়েছিল আমার ইউটেরাসকে। এরপর জানতে হবে ভাস্কুলার সিস্টেম। ভাস্কুলার সিস্টেমের মধ্যে কি হচ্ছে? খুবই বেশি বেড়ে যাচ্ছে। ওকে, হাইলি ইনক্রিজ সাপ্লাই থ্রু ইউটেরাইন অ্যান্ড ওভারিয়ান ভেসেলস। তাহলে ব্লাড সাপ্লাইটা আমার খুব বেড়ে যাচ্ছে, কারণ ডিউ টু দ্য ইনক্রিজিং ডিম্যান্ড অফ দ্য ফিটাস অ্যান্ড প্লাসেন্টা ব্লাড সাপ্লাই বাড়াতে হচ্ছে ইউটেরাসকে। নন প্রেগনেন্ট স্টেটে ব্লাড সাপ্লাইটা যেখানে শুধুমাত্রই ইউটেরাইন দিয়ে হতো আর ওভারিয়ান দিয়ে খুবই কম হতো, কিন্তু প্রেগনেন্ট স্টেটে ওভারিয়ান আর ইউটেরাইন বা ব্লাড সাপ্লাই প্রায় সমান হয়ে যাচ্ছে। আর্টারিগুলো অনেক বেশি স্পাইরালড হয়ে যাচ্ছে, 20 উইক্সে প্রায় ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, আর এগুলো দিয়ে ব্লাড সাপ্লাই অনেক বেশি বেড়ে যাচ্ছে। ডপলার টেস্ট করলে দেখা যায় যে ইউটেরাইন আর্টারিগুলোর ডায়ামিটার প্রায় ডাবলড হয়ে যাচ্ছে। ওকে, সো আর্টারি ডায়ামিটার ডাবলস অ্যান্ড ব্লাড ফ্লোস 8 টাইম, প্রায় 8 গুণ বেড়ে যাচ্ছে ব্লাড ফ্লো। ভেন্স আর ডায়ালেটেড অ্যান্ড ভালভলেস, ভেনগুলো ভালভলেস হয়ে যাচ্ছে, যাতে তার মধ্যে থেকে অনেক স্পিডে অনেক বেশি ভলিউমে ব্লাড যেতে পারে। ওকে, এটা পুরোটাই ডিউ টু ইস্ট্রাডাইল অ্যান্ড প্রোজেস্টেরন। এটাও মনে রাখতে হবে যে কিসের কারণে হচ্ছে, ইস্ট্রাডাইল অ্যান্ড প্রোজেস্টেরনের ইনফ্লুয়েন্সেই কিন্তু এটা হচ্ছে। ওকে, এরপর জানতে হবে আমার ইউটেরাসের শেপে কীরকম চেঞ্জ হচ্ছে। আমরা সবাই জানি নন প্রেগনেন্ট স্টেটে ইউটেরাসের শেপটা থাকে পাইরিফর্ম। ওকে,
দেন প্রথম কিছু আর্লি মান্থসের মধ্যেও নন প্রেগনেন্ট পাইরিফর্ম শেপটা মেনটেন্ড হয়। 12th উইকসের পরে এটা গ্লোবুলার হয়ে যায়। ওকে, তারপরে আরও চেঞ্জ হতে থাকে এবং পাইরিফর্ম বা ওভয়েড হয়ে যায় 28th উইকসে ওভয়েড, অ্যান্ড 36th উইকসে হয়ে যাচ্ছে স্ফেরিক্যাল। ঠিক আছে, এরপর পজিশনটা লিখতে হবে। আমরা সবাই জানি নর্মাল অ্যান্টিভার্টেড পজিশনটা ইউটেরাস মেনটেন করে 8 সপ্তাহ পর্যন্ত, সেই অ্যান্টিভার্টেড পজিশনটা মেনটেন করতে পারে। তারপরেই কিন্তু ইউটেরাসটা ইরেক্টেড হয়ে যায় আর ম্যাটার্নাল স্পাইনের ওপরে ওর ইরেক্ট পজিশনটা মেনটেন করতে চায়। ঠিক আছে, এরপর কন্ট্রাকশনের কথা বলতে হবে। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন কিন্তু স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনগুলো ইরিগুলার, ইনফ্রিকুয়েন্ট, স্পাজমোটিক অ্যান্ড পেনলেস। ওকে, উইদাউট এনি এফেক্ট অন ডায়ালেটেশন অফ দ্য সার্ভিক্স। যখন একদম প্রথম দিকে থাকছে তখন সার্ভিক্সের ডায়ালেটেশনের ওপরে এই কন্ট্রাকশনের কোনো এফেক্ট পড়ছে না। এগুলো শুধুমাত্রই স্পাজমোটিক পেনলেস কিছু কন্ট্রাকশন থাকছে। ঠিক আছে, আর অ্যাবডোমিনাল প্রেগনেন্সিতে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন খুব বেশি ফিল করা যায় না। ওকে, দেন কি জানতে হবে সার্ভিক্সের কি চেঞ্জ হচ্ছে। তাহলে এতক্ষণ ইউটেরাসের চেঞ্জটা বুঝলাম, এবার সার্ভিক্সের চেঞ্জটা জানতে হবে। সার্ভিক্সের কি চেঞ্জ হচ্ছে, সার্ভিক্সটা হাইপারট্রফি হয়ে যাচ্ছে, হাইপারপ্লাসিয়া হয়ে যাচ্ছে, ভাস্কুলারিটি সার্ভিক্সেরও কিন্তু বাড়ছে। তাহলে মানে ইনক্রিজ ব্লাড সাপ্লাই সার্ভিক্সের মধ্যেও হচ্ছে। আর সার্ভিক্সের সাইনটা কি বলছে, গুডেল সাইন্স। গুডেল সাইন্সে কি হচ্ছে, মার্ক সফেনিং অফ দ্য সার্ভিক্স, সার্ভিক্সটা কিন্তু ভীষণ সফট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে গুডেল সাইন্স। এরপর জানতে হবে ব্রেস্টের কী কী চেঞ্জ হচ্ছে। ওকে, ব্রেস্টের কী চেঞ্জ হচ্ছে, ব্রেস্টটা সাইজে বেড়ে যাচ্ছে। দ্য চেঞ্জেস ইন দ্য ব্রেস্ট আর বেস্ট এভিডেন্ট ইন আ প্রাইমি গ্যাভিডা। মাল্টিপ্যারাতে কিন্তু কম বোঝা যায়। ঠিক আছে, হু ওয়ান্স হ্যাজ ল্যাকটেটেড চেঞ্জেস আর নট ক্লিয়ারলি ডিফাইন্ড ইন দেম। ওকে, তাহলে সাইজটা বেড়ে যাচ্ছে, ব্রেস্টটাও হাইপারট্রফি হয়ে যাচ্ছে, অ্যান্ড প্রলিফারেশন অফ ডাক্টস অ্যান্ড অ্যালভিওলি, ব্রেস্টের মধ্যে যে সমস্ত মিল্ক ডাক্ট আর অ্যালভিওলিগুলো থাকছে সেগুলো হাইপারট্রফাইড হয়ে যাচ্ছে, প্রলিফারেটেড হয়ে যাচ্ছে। এরপর নিপলস আর অ্যালিওলের মধ্যে কি জানতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা সাইন যেটা থাকছে মন্টেগোমেরি টিউবারকালস। ঠিক আছে, ভ্যারিয়েবল নাম্বার অফ সিবেসিয়াস গ্ল্যান্ডস হুইচ রিমেন ইনভিজিবল ইন দ্য নন প্রেগনেন্ট স্টেট ইন দ্য অ্যারিওলা বিকাম হাইপারট্রফয়েড অ্যান্ড আর কল্ড মন্টিগোমেরি টিউবারকালস। মন্টিগোমেরি টিউবারকালস কিন্তু ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, প্রায়শই জিজ্ঞাসা করা হয়ে থাকে। তাহলে মন্টিগোমেরি টিউবারকালস। দেন জানতে হবে সেকেন্ডারি অ্যারিওলা। সেকেন্ডারি অ্যারিওলা কি হচ্ছে, একটা লেস মার্কড অ্যান্ড ইরেগুলার পিগমেন্টেড একটা আউটার জোন দেখা যাচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারের পর থেকে। ঠিক আছে, তাহলে সেকেন্ড ট্রাইমেস্টারের পর থেকে একটা হালকা ইরেগুলার পিগমেন্টেড একটা অ্যারিওলা মানে জায়গাটা শেপটা বাড়তে থাকছে আমার প্রাইমারি অ্যারিওলার পরে, সেটাকেই আমরা বলছি সেকেন্ডারি অ্যারিওলা। ঠিক আছে, আর আরেকটা যেটা কিছু কলেস্ট্রাম সিক্রেটেড হতে পারে 12 উইক্সের পর থেকে, যেটা স্টিকি হতে পারে। তারপর 16 উইক্সের পর থেকে এটা একটু থিকার ইয়েলোইশ হতে পারে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাইন অফ প্রেগনেন্সি। ওকে, দেন আমাকে জানতে হবে কিউটেনিয়াস চেঞ্জেস। কিউটেনিয়াস মানে আমার ডার্মাটোলজিক্যালি কী কী চেঞ্জেস হচ্ছে, আমার স্কিনে কী কী চেঞ্জ হচ্ছে। ওকে, কিউটেনিয়াস চেঞ্জেসের মধ্যে ফেসে কী চেঞ্জ হচ্ছে, ফেসে আমার একটা পিগমেন্টেশন হচ্ছে। ওকে, যেটাকে আমরা কি বলি, ক্লোয়াজমা গ্রাভিডেরাম অর প্রেগনেন্সি মার্কস। এটাও ভাইভার জন্য ইম্পর্টেন্ট, ক্লোয়াজমা গ্রাভিডেরাম অর প্রেগনেন্সি মার্কস। এটা একটা এক্সট্রিম ফর্ম অফ পিগমেন্টেশন অ্যারাউন্ড দ্য চিক, ফোরহেড অ্যান্ড অ্যারাউন্ড দ্য আইস। এটা প্যাচি হতে পারে, ডিফিউজও হতে পারে। ইট ক্যান বি ডিসঅ্যাপিয়ার্ড স্পন্টেনিয়াসলি আফটার ডেলিভারি। ওকে, দেন কি জানতে হবে আমার অ্যাবডোমেনের মধ্যে, লিনিয়া নাইগ্রা। লিনিয়া নাইগ্রা আমরা সবাই শুনেছি, লিনিয়া নাইগ্রাও খুব ইম্পর্টেন্ট একটা সাইন। ইট ইজ আ ব্রাউনিশ ব্ল্যাক পিগমেন্টেড এরিয়া ইন দ্য মিড লাইন স্ট্রেচিং ফ্রম দ্য জিফিস্টার্নাম টু দ্য সিমফাইসিস পিউবিস। ওকে, তো লিনিয়া নাইগ্রাটা কেন হয়, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটা অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে যেটা বেরোচ্ছে সেটা যখন বেড়ে যাচ্ছে তখন সেই মেলানিনটা ওখানে জমে গিয়ে মানে মেলানিনের ইনফ্লুয়েন্সেই সেই লিনিয়া নাইগ্রাটা তৈরি হচ্ছে জিফিস্টার্নাম থেকে সিমফাইসিস পিউবিস পর্যন্ত। ঠিক আছে, দেন স্ট্রা গ্র্যাভিডেরাম। স্ট্রা গ্র্যাভিডেরামে একটা ইম্পর্টেন্ট সাইন যেটা হচ্ছে, যেটা লেন্থ আর ব্রেডে কিন্তু মানুষ টু মানুষ ভ্যারি করতে পারে, সবার যে স্ট্রা গ্র্যাভিডেরাম একরকম হবে এটা নয়। এটা একটা স্লাইটলি ডিপ্রেস লিনিয়ার মার্কস। ওকে, দিস স্ট্রেচ মার্কস রিপ্রেজেন্ট স্কার টিস্যুস ইন দ্য ডিপার লেয়ার অফ দ্য কিউটিস। ঠিক আছে, স্ট্রা গ্র্যাভিডেরাম থেকে কি হতে পারে, যখন আমার ডেলিভারিটা হয়ে যাচ্ছে বা লেট প্রেগনেন্সিতে হচ্ছে সেটা কিন্তু স্ট্রা অ্যালবিকান্স হয়ে যেতে পারে। ঠিক আছে, এরপর ওয়েট গেনের কথা একটু বলে নিতে হবে।
ওয়েট গেন কীরকম হচ্ছে? ইন নর্মাল প্রেগনেন্সি ভ্যারিয়েবল অ্যামাউন্ট অফ ওয়েট গেন ইজ আ কনস্ট্যান্ট ফেনোমেনা। ওকে, কম বেশি অনেকের অনেক ধরনের হতে পারে, তাও আমাদের যে নর্মাল রেঞ্জটা আমরা ধরি দ্যাট ইজ 11 কেজি। দ্য টোটাল ওয়েট গেন ডিউরিং দ্য কোর্স অফ আ সিঙ্গেলটন প্রেগনেন্সি, সিঙ্গেলটন, ওকে, ইন টুইন প্রেগনেন্সির কথা হচ্ছে না, সিঙ্গেলটন প্রেগনেন্সিতে হেলদি ওম্যানের 11 কেজি হওয়া উচিত, যেটার মধ্যে ফার্স্ট ট্রাইমেস্টারে 1, সেকেন্ড ট্রাইমেস্টারে 5, থার্ড ট্রাইমেস্টারে 5, 1, 5, 5, এইভাবে এই রেশিওতে কিন্তু এটাকে ডিভাইড করা যেতে পারে, ঠিক আছে, 1, 5, 5। দেন আমাকে জানতে হবে আচ্ছা, ওয়েট চেঞ্জের জন্য তো আমরা যে সমস্ত ভিজিট করছি, ভিজিটে প্রত্যেকবার ওয়েট চেক আপ হবে, তাতে বোঝা যাবে যে ওয়েট কেমন চেঞ্জ হচ্ছে। এরপর আমাকে জানতে হবে হেমাটোলজিক্যাল চেঞ্জেস। ওকে, হেমাটোলজিক্যাল চেঞ্জেসের মধ্যে কি হচ্ছে? হেমাটোলজিক্যাল চেঞ্জেসের মধ্যে যেটা হচ্ছে, ব্লাড, প্লাজমা আর আরবিসি ভলিউম, এই তিনটেই কিন্তু খুব ভ্যারিয়েবলি ইনক্রিজড হচ্ছে। ওকে, সরি, ইনক্রিজড হচ্ছে। ব্লাড, প্লাজমা, আরবিসি ভলিউম সবগুলোই ইনক্রিজড হচ্ছে অনেক বেশি পরিমাণে। ব্লাড ভলিউমটা ইনক্রিজড হচ্ছে কেন? না, আমার তো এনলার্জিং ইউটেরাসের ভাস্কুলারিটিটা বাড়ছে, সেটার জন্য আমার ব্লাড ভলিউমটা রেজড হচ্ছে প্রেগনেন্সিতে। এরপর হচ্ছে আমার ব্লাড ভলিউম 40-50% এরকম বাড়তে পারে। এরপর হচ্ছে আমার প্লাজমা ভলিউমটাও বাড়ছে, যেহেতু আমার ব্লাড ভলিউমটা বাড়ছে সেই জন্য প্লাজমা ভলিউমটাও প্রায় 1 to 2.5 লিটার পর্যন্ত এক্সটেন্ড করতে পারে, মানে 50% মতো প্রায় এক্সটেন্ড করতে পারে। এরপর হচ্ছে আমার আরবিসি ভলিউম, আরবিসি ভলিউমটাও প্রায় বাড়ছে 350 ml এর মতো, যেটা 20-30% মাস আরবিসির বাড়িয়ে দিচ্ছে। যেহেতু আমার এরিথ্রোপয়েটিন বাড়ছে, তাই জন্য আমার আরবিসি বেশি প্রডিউসড হচ্ছে, তো আরবিসি ভলিউমটাও বাড়ছে। এরপরে কি বাড়ছে? যেটা আমার টোটাল প্রোটিন লেভেলটা বাড়ছে, ঠিক আছে। টোটাল প্লাজমা প্রোটিনটা 180 গ্রাম থেকে 230 গ্রাম হয়ে যাচ্ছে টার্মে, মানে প্রায় 50 গ্রাম বাড়ছে, নন প্রেগনেন্ট থেকে টার্ম পর্যন্ত 50 গ্রাম বাড়ছে, ঠিক আছে। কিন্তু যেহেতু হিমোডাইলেশন হয়ে যাচ্ছে, আমার ব্লাডের লেভেলটা বেড়েছে, কিন্তু প্রোটিন লেভেলটা অতও বেশি বাড়ছে না, সেই জন্য হিমোডাইলেশনের জন্য কিন্তু প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশনটা ফল করতে পারে, 7 গ্রাম% থেকে 6 গ্রাম%-এ ফল করতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিতে হবে যে নর্মাল অ্যালবুমিন গ্লোবুলিন রেশিওটা চেঞ্জ হচ্ছে, 1.7:1 থেকে কিন্তু 1:1-এ কমে যাচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টরের কি চেঞ্জ হচ্ছে, ফাইব্রিনোজেন লেভেলটা কিন্তু ভীষণ বাড়ছে, ঠিক আছে, প্রায় 50% বাড়ছে ফাইব্রিনোজেন লেভেলটা। ইএসআরটাও বেড়ে যাচ্ছে। ওকে, ইএসআরটা যে ডায়াগনস্টিক ভ্যালুটা আছে ওই জন্য প্রেগনেন্সিতে কমে যায়, যেহেতু ইএসআর নর্মালি বেড়ে যাচ্ছে, একটা ফিজিওলজিক্যাল চেঞ্জেসের মধ্যে বেড়ে যাচ্ছে, সেই জন্য ইএসআর টেস্ট করে আমরা কিন্তু প্রেগনেন্সির টাইমে খুব বেশি সেটাকে ইম্পর্টেন্স দিই না। ওকে, এরপর আমাকে কি জানতে হবে? কার্ডিওভাস্কুলার চেঞ্জেস, কার্ডিওভাস্কুলার কী কী চেঞ্জেস হচ্ছে। ওকে, প্রথমেই কার্ডিওভাস্কুলার মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল চেঞ্জেস বলতে হবে, যেটা কি হয়, হার্টটাকে কিন্তু বাইরের দিকে আর একটু উপরের দিকে পুশ করা হয়, ঠিক আছে। যেহেতু আমার ফিটাসের সাইজটা বেড়েছে, ইউটেরাসের সাইজটা বেড়েছে, ইউটেরাস আমার ডায়াফ্রামের ওপর একটা আপওয়ার্ড প্রেশার দিচ্ছে, ডায়াফ্রাম যখন হার্টের ওপর একটা আপওয়ার্ড প্রেশার দিচ্ছে, তখন আমার হার্ট ইজ পুশড আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড উইথ দ্য স্লাইড রোটেশন টু লেফট, একটু বাদিকে ঘুরে যাচ্ছে, রোটেট করে যাচ্ছে, আর হার্টটা এভাবে সরে যাচ্ছে। এবার হার্টটা যখনই ডিসপ্লেসড হচ্ছে, তখন কিন্তু আমার একটা প্যালপিটেশন, একটু মানে খুব রেস্ট প্যালপিটেশন নয়, একটু কম ধরনের প্যালপিটেশন ফিল হতে পারে। অ্যাপেক্স বিটটাও তখন শিফটেড হবে, যেহেতু আবার হার্টটা সরে গেছে, অ্যাপেক্স বিট ইজ শিফটেড টু দ্য 4th ইন্টারকস্টাল স্পেস অ্যান্ড সিস্টোলিক মারমার অ্যান্ড মেমোরি মারমার মে বি দেয়ার। তাহলে হার্টটা শিফট করার কারণে বোঝা গেল প্যালপিটেশন হচ্ছে, অ্যাপেক্স বিটটা শিফট করে যায়, ঠিক আছে, প্রায় 2.5 সেন্টিমিটার লিড ক্লাভিকুলার লাইন থেকে শিফট করে যায়। সিস্টোলিক মারমারটা অডিবল হচ্ছে, ঠিক আছে। আর মেমোরি মারমার কোনটাকে বলছে, একটা কন্টিনিউয়াস হিসিং মারমার শোনা যেতে পারে ট্রাইকাসপিড এরিয়াতে, কন্টিনিউয়াস হিসিং মারমার, ঠিক আছে, সেটা ওই মেমোরি এরিয়াতে হচ্ছে বলে ওটাকে মেমোরি মারমার বলছে। ওকে, দেন কার্ডিয়াক আউটপুটের কি চেঞ্জ হচ্ছে জানতে হবে। কার্ডিয়াক আউটপুটটা কিন্তু বাড়ছে ফ্রম 5th to 30 to 34 উইকস। তাহলে কার্ডিয়াক আউটপুটটা 5th উইক থেকে বাড়তে শুরু করে একদম 30 to 34 উইকসে একদম পিক লেভেলে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। কার্ডিয়াক আউটপুট ইজ লোয়েস্ট ইন দ্য সিটিং অর সুপাইন পজিশন অ্যান্ড হাইয়েস্ট ইন দ্য রাইট অর লেফট ল্যাটারাল অর নিচেস পজিশন, যখন নিচেস পজিশনে থাকছে অথবা লেফট ল্যাটারাল ও রাইট ল্যাটারালে থাকলে কিন্তু কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যাচ্ছে, বসে থাকলে অথবা শুয়ে থাকলে কার্ডিয়াক আউটপুটটা কম থাকছে, ঠিক আছে। কার্ডিয়াক আউটপুট কেন বাড়ছে? খুবই ইজি, কারণ যখন আমার ব্লাড ভলিউম বেড়ে গেছে তখন অবভিয়াসলি কার্ডিয়াক আউটপুট বাড়বে,
ঠিক আছে? আর এবার আমার একটা ইনক্রিজ ফিটাস গ্রোয়িং আছে, তো তাকে একটা O2 সাপ্লাই দেওয়ার ব্যাপার থাকছে। তো সেই O2 সাপ্লাইটা যখন বেড়ে যাচ্ছে, মেটাবলিক অ্যাক্টিভিটিটাও যখন বেড়ে যাচ্ছে, সেটার জন্য কিন্তু কার্ডিয়াক আউটপুটটা বাড়াতে হচ্ছে। ঠিক আছে? এরপর আমার ব্লাড প্রেশারের কি চেঞ্জ হচ্ছে? ব্লাড প্রেশার কিন্তু কমে যাচ্ছে। ব্লাড প্রেশার কেন কমে যাচ্ছে? কারণ প্রেগন্যান্সিতে এসভিআরটা কমে যায়। ঠিক আছে? এসভিআর যখন কমে যাচ্ছে, তো তখন বিপি ইজ টু আমরা জানি CO ইন্টু এসভিআর। ঠিক আছে? ব্লাড প্রেশার ইজ টু কার্ডিয়াক আউটপুট ইন্টু দ্য ভেনাস রিটার্নটা হচ্ছে, তাহলে এসভিআর যখন কমে যাচ্ছে, তখন সিও যতই বাড়ুক, বিপিটা কিন্তু আমার কমে যাচ্ছে। এসভিআরটা কত কমছে? এসভিআর -21% হচ্ছে। ঠিক আছে? 21% যখন সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা আমার কমে যাচ্ছে, তখন সেটা কমে যাওয়ার জন্য ব্লাড প্রেশারটাও আমার কমে যাচ্ছে। এটা কিন্তু ফিজিওলজিক, প্যাথোলজিক নয়। তা সেই জন্য কারো যদি 110/70 এরকম প্রেশার পাওয়া যায়, সেটা কিন্তু প্যাথোলজিক্যাল নয়। তাহলে বোঝা গেল ব্লাড প্রেশারের ব্যাপারটা কি হচ্ছে। যেহেতু কার্ডিয়াক আউটপুট আর সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সের মাল্টিপ্লিকেশন করে আমরা ব্লাড প্রেশারটা পাচ্ছি, আর যেখানে রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে আমার, সেই রেজিস্ট্যান্সটা কমার জন্য ব্লাড প্রেশারটা কিন্তু স্লাইটলি কমতে পারে। ওকে, এরপর তোমরা আর একটু বই পড়ে নিও, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি পয়েন্ট ওয়াইজ এভাবেই নোট লেখা যাবে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি। ওকে, থ্যাংক ইউ।